উনি বলবেন যে পাবে, ভোট হয়ে গেছে, ভোট তো হয় না রে ভাই, আগে কেমন হয় জ্যোতিষ নাকি, এত সবাই পাবে, যে কেউ আশা করতে পারে। যারা ইলেকশন করবে তারা কি হারার জন্য ইলেকশন করবে? তারাও তো জেতার জন্য করবে, সবাই পেতে পারে। দেখেন আমার অভিজ্ঞতা তো আছে মোটামুটি, আমি 91 ইলেকশনটা আমি দেখছি, কারণ আমি ঢাকা শহরে, তখন আমি সাংবাদিকতা করি 91 সালে। আওয়ামী লীগ যে জিতবে এতে কারো কোনো সন্দেহ নাই, কে কোন পোর্টফোলিও নিবে এটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই সাদেক হোসেন খোকার কাছে পুরান ঢাকায় শেখ হাসিনা হারছে, এই তেজগাঁওতে মেজর মান্নান তারা কেউ চিনে না, তার কাছে শেখ হাসিনা হারছে, ভাগ্যেশ টঙ্গিপাড়ায় সে একটা সিট রাখছিল, তাহলে কি হতো তার? তো এটা কেউ জানতো? কেউ বুঝছিল যে হারবে। কাজে মানুষ কি চায়, ভোটটা ভাই যতই পাত্তা না দেন না কেন, আমি তো মনে করি যে ঠিকঠাক মতো ভোট, শেখ হাসিনা সবচেয়ে ভয় পাইতো ভোটকে, এই জন্য সে ভোটটাকে শেষ করে দিয়েছিল। ভোট যে কোথায় যাবে, কে কাকে দিবে আপনি জানেন না, এবং গ্রামের সহজ সরল মানুষ বলেন আপনার কাছ থেকে পান বেরি সিগারেট নিয়ে যাওয়ার ভোট দিয়ে আসবো, এগুলো গ্রামের মানুষের কাজে। আগে উনি পট করে বলেন কেন? অতি আত্মবিশ্বাস ভালো না? জি, কিন্তু এটা গ্রামে ওনাকে আমি রিকোয়েস্ট করবো একটু মাঠ পর্যায়ে খবর নেন না ভাই, মাঠ পর্যায়ে কিন্তু অবস্থা ভালো না, মাঠ পর্যায়ে খবর আমি পাই, এত ভালো না মাঠ পর্যায়ের অবস্থা। চাঁদাবাজি, যে অবাধ চাঁদাবাজি চলছে সারা দেশে এখন, এবং সেই চাঁদাবাজির 80% চাঁদাবাজির জন্য লোকে দায়ী করে লোকে বিএনপির প্রলোভনকে, যার কাছ থেকে চাঁদা নিছে, যার যে দেখতেছে চাঁদাবাজি হচ্ছে সে বিএনপির ভোট দেবে? এত সোজা না দুনিয়াটা। কাজে এত চট করে মন্তব্য করতে আমি না করবো। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান উনি এত চট করে বলে ফেলেন আগে আমি জিতবো, হ্যাঁ হয়তো অন্য কেউ মনে করতে পারে, হয়তো ওনারাও মনে করতে পারেন ওনারা জিতবেন, এই জন্য পেছাই দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকে তো ভাবছে আমি এখন মাঠ গুছাইতে পারি নাই, আর একটু সময় পেলে ভালো মতো গুছামো, এটা যার যার স্ট্র্যাটেজি। কিন্তু যারা এগুলো ভাবছে তাদের কি নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা আছে? তা তো নাই। এখন জিনিসটা করতেছে হলো কি গভর্নমেন্ট, গভর্নমেন্ট কেন করতেছে? এটা কি আপনার কখনো মনে হয় কিনা যে আসলে এনসিপির যারা যিনি আহ্বায়ক হলেন তিনি গভর্নমেন্টে ছিলেন, কিংবা এনসিপি কোনো ধরনের কিংস পার্টি হিসেবে মাঝে মাঝে বলা হয়, বিএনপির পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় এই এনসিপি কে কোনো ধরনের সুবিধা দেওয়ার জন্য আসলে কিছুটা টাইম বাইট করার জন্য কিংস পার্টি ডেফিনিশন কে যাই না, সরকার কিছুটা একটু বিলম্ব করছে নির্বাচনে। কিংস পার্টির ডেফিনেশনটা আমি সহজে বলতে পারবো না, এটা একজন এক এক রকম দিবে। কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল, কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল, কারণ কিং নিজে পার্টির প্রধান ছিলেন, এটা তো হতেই পারে। তো আবার 111-এর সময় কিংস পার্টি আরেক রকম ছিল, তারা মানে আরবির থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল, তো আরবি তখন কিং ছিল না, তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব। তো ওটা ওইভাবে হয় না, কিন্তু হইতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন। আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন তাহলে এনসিপি কিংস পার্টি, এটা আমি মনে করি। এটা এই কারণে মনে করি এনসিপি আসলে বড় ক্ষতিটা করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। ইউনূস সাহেব বলছে না আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো, ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না, আমি তারা বললাম ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে, তারা পার্টি করতেছে। সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি, উনি প্রমাণ করছেন। আজকে আবার দেখেন 2-3টা ঘটনা বলি আমি আপনাকে। আজকে আবার সাজিদ সালাম একটা স্ট্যাটাস দিচ্ছে, উনি তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার তার অনেক আকাঙ্ক্ষা 5 বছরের। তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন, ওনাকে উনি ভালোভাবে কিং সে পাতে চান। আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে একটা থিওরি দিচ্ছে যে কিভাবে 2029 সাল পর্যন্ত ইউনূস সাহেব থাকা উচিত, মিলে যায় কিন্তু এগুলো। তো এগুলি ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইউনূস সাহেব হয়তো থাকতে চান। আর ইউনূস সাহেবের একটা স্বভাব আছে, কোনো একটা পথ পেলে উনি ছাড়তে চান না, ওনার কোনো সারার ইতিহাস নাই, জোর করে ছাড়া দিলে ছাড়ে। গ্রামীণ ব্যাংকের জন্য যখন এমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে, অধ্যাদেশে আছে এমডির বয়স হবো 60 বছর, ওনার পরের জন্য 71 বছর। তখন উনি আদালতের রায়ের কারণে ওনাকে ওখান থেকে সরতে হয়েছে, উনি তাও সরতে চান নাই। 10 বছরকে আপনি থাকবেন আমি থাকুক, আপনার অনুষ্ঠান ধরেন 40 মিনিটের, আপনার 55 মিনিট প্রথমে চালামো, এটা হবে? তো ওনার টেনুর লোক পর্যন্ত 60 পর্যন্ত, উনি 71 পর্যন্ত রয়েছেন, লজ্জাও পান না। না উনাকে এটা তো উচিত না। এরকম আকাঙ্ক্ষা তো এই সরকার নেই বলে অনেকে বলে থাকেন। কে বললো নেই? আমি তো বলি আছে। জি, নোংরা তো তাই কয়। অনেকটা আপনার কাছে একই প্রশ্ন যে আপনারা কি মনে করেন কিনা যে আপনারা এক ধরনের সরকারের যদি অস্বীকার করে থাকেন বরাবরই, তারপরও আপনাদের কি এই তকমাটাকে আপনারা কাটাতে পারবেন কিনা, এবং বিএনপি মহাসচিব যেমনটা মন্তব্য করেছেন যে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আপনারা অনেকটা বিলম্ব করার জন্য চেষ্টা করেন নির্বাচন। আমি কয়েকটা জাস্ট ফ্যাক্ট বলি তাহলে আলাপটা শেষ। যেমন মাসুদ কামাল ভাই নিজেই বলছেন যে সারা বাংলাদেশে গ্রাম শহর বিভিন্ন মফস্বল এলাকায় চাঁদাবাজির এক বিশাল মহোৎসব চলতেছে। সেই মহোৎসবের 80% মতো বিএনপির লোকজনের নাম আসতেছে। তো বিএনপির লোকজন কয়জন জেলে আছে? নাম আসতেছে 80% লোকজনের
ভাইয়ের দেওয়া রেফারেন্স অনুযায়ী যে তাদের নাম আসতেছে হলো তারা বিএনপির সাথে যুক্ত। তাহলে বিএনপির কয় % লোক জেলে আছে? খুব সিম্পল না, মানে নাম আসতেছে 80%, তার মানে তো কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে, ও কতজন? তাহলে এখন আমাকে বলতেছে যে আমরা সরকারের কাছে সাহায্য নিচ্ছি, তাহলে এটা সাহায্য না? তাহলে গ্রেপ্তার হচ্ছে না কেন? কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারছে না? এই প্রশ্নটাও তো সাথে সাথে আসে, কেন নিতে পারছে না? আবার একই সাথে আপনি দেখেন, সেকেন্ড হইল স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না, হবেই না, ঠিক আছে? এবং গ্রাম থেকে শুরু করেন, আমার বাড়ি শাল্লায়, সুনামগঞ্জে। আমি সুনামগঞ্জে অনেকদিন ধরে আমরা সাংগঠনিক সফরের মধ্যে ছিলাম। এই এলাকাগুলোর মধ্যে মনে করেন একটা ডেথ সার্টিফিকেট, একটা বার্থ সার্টিফিকেট বা খুবই সিম্পল যেগুলো উপজেলা পরিষদের কাজ, সেগুলো সময় লেগে যেতেছে, মানে খুব সিম্পল জিনিস। তো আপনি সেখানে একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো সবার জন্যই ভালো। বিএনপি মোস্ট পপুলার পার্টি, বিএনপি জিতবে, তাহলে ইলেকশন হোক, মানুষের এই জায়গাটায় সমস্যা নেই, মিটুক। বিএনপি কিন্তু সেটার সাথে রাজি না। কিন্তু একই সাথে কালকে কিন্তু কোর্টের রায়ে যখন মেয়র নির্বাচিত হয়ে গেলেন, দেখেন ঠিক 5ই অগস্টের পর চট্টগ্রামের মেয়র হইল। আমার মনে হয় না বেশি দিন মানে তফাৎ ছিল। আবার কালকে আমরা দেখলাম আমাদের ইশাক ভাই তিনি মানে মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছে। এখন পর্যন্ত তো ডিনায়াল মনে বিএনপির পক্ষ থেকে আসে নাই, বা ডিনাই তো করে নাই যে আমরা দায়িত্ব নিচ্ছি না, আমি যতটুকু জানি, তার মানে নিচ্ছে। তাহলে মানে সরকারের সুবিধাটা আসলে কার দিকে যাচ্ছে, কার ফেভারে যাচ্ছে? এখন আমরা যেটা বলতেছি, আমার যেটা মনে হয় আমাদের আগের জেনারেশনের লিডারশিপের কাছে, তারা আসলে ঠিক পুরানো ধাঁচেই আসলে আলাপগুলো করতে চায়, যে মঞ্চে একটা খুব তেজ বক্তব্য দিয়া। এবং ওইটাতে হয় কি, মাঝে মধ্যে দেখা যায় আমরা যারা আমরাও আসলে প্রভাবিত হই, আমরাও অনেকটা ওদের মতো আচরণ করার চেষ্টা করি। কিন্তু আমরা বলতেছি আমরা একটু ডিফারেন্ট প্লে করতে চাই, আমরা টেবিল টকে আসতে চাই, আমরা আলোচনায় আসতে চাই, সারা বাংলাদেশের কাছে আলোচনা হবে, লাইভ টেলিকাস্ট হবে। সমস্যা কি? বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল লাইভ হবে যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে কি মিটিং হইতেছে, রেকর্ডেড থাকবে, কে কোন পক্ষে পজিশন নিতেছে, কেন পজিশন নিতেছে। তো আপনি স্মার্ট ডিল করেন, আমরা সামনের দিনের ডিলটা করি। সামনের দিনের টেবিল টকের আয়োজনটা কিভাবে হবে, ডেমোক্রেটিক্যাল স্পেসটা কি দিয়ে তৈরি হবে, সেটা তৈরি করি। মঞ্চে মঞ্চে উত্তেজনাকর বক্তব্য, আমরা এটা আবার রাজপথে নামতে হবে কেন? এখানে তো টেবিল ওপেন। তো যেখানে টেবিল ওপেন সেখানে আমরা টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে একটা সমাধান, একটা জায়গায় তৈরি করি, জনগণ আরো শার্প হোক, জনগণ আরো ভালো মতো দেখুক। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক, তিনি বলেছেন যে 90-এর সময় আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের জন্য সরকার রাজি হলো, সেই সময় তিন জোটের যে রূপরেখা ছিল সেটা অনুযায়ী সংস্কারের জন্য রাজি হলো, পরে সেটি আসলে সরকার বাস্তবায়ন করেনি। এবার তারা আসলে কোনো ধরনের সুযোগ এই সরকারের হাতে ছাড়তে চায় না, বরং অন্তর্বর্তী সরকারের আমলেই এই সংস্কারগুলো শেষ করতে চায়। আপনার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? না, ব্যাপারটা আমি বলি না, এটা নাহিদ ইসলাম বলছে, এটা তার সদিচ্ছা থেকে বলছেন। যদি মানতে না চায় ভাই, আপনি কি করবেন? সবচেয়ে দেশের জন্য সবচেয়ে বড় দলিল কোনটা হবে? সংবিধান। সংবিধান মানা হচ্ছে, মানলাম না, আপনি কি করবেন? মানলাম না, আপনি কিছু করতে পারবেন? সংবিধানে লেখা আছে এই ধারা বদলানো যাবে না, লেখা নিয়েছিল শেখ হাসিনা তার মতো করে লেখা নিয়েছিল। ওই লেখার কোনো মূল্য আছে? কোনো মূল্য বলাই তো আছে। সংবিধান কিভাবে সংস্কার করতে হবে সেটাও সংবিধানের মধ্যে বলা আছে, কোনো মূল্য আছে কথা? আপনি একটা সংস্কার করেন। দেখেন, আমি একটা বেসিক কথা বলি আপনাকে, এটা বললে অনেকে আবার আটকে ওঠে এই কারণে। সংস্কারটা কে করবে? যে প্রথমে আপনি বলেন না, সংস্কারটা কে করবে? সংস্কারটা যে সংস্কার করতে পারবে, পারার যোগ্যতা রাখে, সে করবে, সেই তো করবে। এখন যে সংস্কার কমিটিগুলি হয়েছে, এগুলি কি আপনি তো মার্ক? আমি তো তাই মনে করি না। আমি তো মনে করি এই সংস্কার কমিশনগুলো ভালো হয় নাই। এই কমিশনগুলো উচিত ছিল, আমার বিবেচনায় উচিত ছিল শুরুতেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের এখানে ঢুকানো। জি, সেটা তো চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করা হয় নাই। কে বললে চেষ্টা করা হয়েছিল? আসিফ মাহমুদ তার বইয়ে সংস্কার কমিশনে ঢুকানোর চেষ্টা করা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি সংস্কার কমিশনে পলিটিক্যাল পার্টি লিডারদের ঢুকানো উচিত ছিল, মানে প্রত্যেক পার্টি থেকে প্রতিনিধি নেওয়া উচিত ছিল। নিলে কি হতো, এই এখন আর ঐক্যমত্য নিয়ে এত সময় ক্ষেপণ হতো না। এখন যে হচ্ছে, এটা তো একটা তারিনারি হচ্ছে। নিয়ে আসতে হবে বিদেশি লোককে, আলী রিয়াজ সাহেব আমেরিকান নাগরিক ভাই, নিয়ে আসছে কামাল আহমেদ আমেরিকান নাগরিক। এইগুলি দিয়ে এগুলি কি আমাদের জাতি হিসেবে আমাদের অপমান করা ছাড়া আর কিছু? আমাদের এখানে কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই? এই আমেরিকান আলী রিয়াজ এসে আমাদের ঠিক করে দেবো? এটা হয় রে ভাই। আমি মানি না তো এগুলো, আমার কাছে আপনাদের মার্ক করা হয় না। সে যা করতেছে এগুলো আমার পছন্দ হয় না। ধর্ম নিরপেক্ষতা বাতিল সংবিধান থেকে, আবার রাষ্ট্র ধর্ম আছে, এটা তো